আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা করব সেটা হলো ওই যে সার্কিট ব্রেকার সাইজিং এ যে 25% এবং 100% কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস লোড, এটার সাথে ওই যে এনএফপিএ 70, যদিও এনএসসি আর এনএফপিএ আসলে একই, বাট এনএফপিএ 70, এটা 2017 ভার্সন। এটা নিয়ে শর্ট একটা ভিডিও বানাবো। সো এখানে এখানে আমরা আসলে যে কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস যে লোড, সেক্ষেত্রে আমরা আগে ডেফিনেশনটা ঠিক করে নিই, কোন লোডকে আমরা কন্টিনিউয়াস লোড বলবো এবং কোন লোডকে আমরা নন কন্টিনিউয়াস লোড বলবো। এই যে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, এটা হলো কিসের এনএফপিএ। যে দেখেন এনএফপিএ 70 2070। এই জিনিসটা আসলে এনএসসি থেকে আসছে, বাট এনএসসি টা অনেক বড়। এখানে হয়তো খুঁজে পাওয়াটা, এটা যেহেতু শুধু ইলেকট্রিক্যাল এর জন্য, খুঁজে পাওয়াটা একটু সহজ। Continuous load, a load where the maximum current is expected, ম্যাক্সিমাম কারেন্ট অর্থাৎ কোনো একটা লোডের ফুল লোড কারেন্ট রেটিং যদি 50 হয় এবং সেই লোড যদি 50 এম্পিয়ার লোডে কন্টিনিউ করে 3 ঘন্টা বা তার বেশি, তখন সেই লোডটাকে আমি কন্টিনিউয়াস লোড বলবো। এখানে কিন্তু কিছু একটা কন্ডিশনের কথা বলে দেওয়া আছে। এবং কি কন্ডিশনের কথা বলে দেওয়া আছে আমি যদি একটু অ্যানালাইসিস করি। লোড, একটা লোড একটা মোটর হইতে পারে বা অন্য যে কোনো জিনিস হইতে পারে, হয় আর ম্যাক্সিমাম কারেন্টের একটা কন্ডিশন আছে। ম্যাক্সিমাম কারেন্ট, এখন ম্যাক্সিমাম কারেন্টটা কি? ম্যাক্সিমাম কারেন্টটা হলো ফুল লোড কারেন্ট, রেটেড কারেন্ট ম্যাক্সিমাম, অর্থাৎ নেম প্লেটে যে ওয়াট বা এম্পিয়ার দেওয়া থাকে, ওই যে কারেন্ট বা কোনো একটা মোটরের নেম প্লেটে যদি এম্পিয়ার রেটিং দেওয়া থাকে, ওই এম্পিয়ার রেটিংটাই হলো ম্যাক্সিমাম কারেন্ট। যদি এম্পিয়ার রেটিং দেওয়া না থাকে, যদি শুধু কিলোওয়াট দেওয়া থাকে বা ওয়াট দেওয়া থাকে, তখন ওই ক্যালকুলেশন করে যে এম্পিয়ার রেটিংটা আসবে, সেটাই হবে ম্যাক্সিমাম রেটিং, ম্যাক্সিমাম কারেন্ট। এই ম্যাক্সিমাম কারেন্টটাকে আবার রেটেড কারেন্টও বলা হয়, আবার ফুল লোড কারেন্টও বলা হয়, একই জিনিস। ম্যাক্সিমাম কারেন্ট, রেটেড কারেন্ট, ফুল লোড কারেন্ট একই জিনিস। ওকে। সো কোনো একটা লোড যদি এরকম ম্যাক্সিমাম কারেন্ট বা ফুল লোড কারেন্টে ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ, অর্থাৎ ফুল লোড কারেন্টে যদি কন্টিনিউ ফর 3 আওয়ার অর মোর, তার মানে কোনো একটা মোটর বা যে কোনো একটা লোড যদি তার কারেন্ট ম্যাক্সিমাম অর্থাৎ ফুল লোড কারেন্টে বা ম্যাক্সিমাম কারেন্টে যদি 3 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় কন্টিনিউয়াসলি চলে, রানিং চলে মানে রানিং, তাহলে আমরা সেই লোডটাকে কন্টিনিউয়াস লোড বলবো। যেমন আপনার কোনো একটা মোটর হয়তো, মনে করেন মোটরের নেম প্লেটে লেখা আছে 50 এম্পিয়ার, 50 এম্পিয়ার। এখন সে 50 এম্পিয়ার ফুল লোডে 2 ঘন্টা চলে, তারপর হয়তো একটু ব্রেক হয়, বা 20 এম্পিয়ারে চলে, 2 ঘন্টা চলে 50 এম্পিয়ারে, তারপর আবার কোনো কারণে হয়তো লোড কমে যায়। এটা ইন্ডাস্ট্রি গুলোতে এরকম হইতে পারে আর কি। ইন্ডাস্ট্রি গুলোতে জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমি আপনাদের বোঝানোর জন্য। 20 এম্পিয়ারে চলে আরো 1 ঘন্টা, সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস লোড হবে না, অ্যাকর্ডিং টু সংজ্ঞা। এখানে যে রুলস বা সংজ্ঞা ডেফিনেশন দিয়েছে, সেই ডেফিনেশন অনুযায়ী। অর্থাৎ মোটরের রেটিং যদি 50 এম্পিয়ার থাকে এবং সেই 50 এম্পিয়ারে 3 ঘন্টা 3 আওয়ার, 3 আওয়ার অথবা মোর যদি চলে, তখন সেই লোডটাকে আমরা কন্টিনিউয়াস লোড বলবো। এবং সেই কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে সার্কিট ব্রেকার হলো সিবি, সার্কিট ব্রেকারের রেটিং 125% হবে। ওকে, 125%। ওকে, আশা করি এটা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন এটা যে 125% হবে, সেটা কত হবে? 125% হবে সেটা কত, এটা এখন আমরা এখানে আসি। আমরা যদি এই যে দেখেন নন কন্টিনিউ, একটা সার্চ দিছি যাতে সহজে পাওয়া যায়। এই যে এনি কম্বিনেশন অফ কন্টিনিউয়াস এন্ড নন কন্টিনিউয়াস লোড, দা minimum branch circuit conductor size or branch circuit conductor size shall have an allowable ampacity not less than non-continuous load, অর্থাৎ নন কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে 100, এটা কোনো উল্লেখ নেই, কত পার্সেন্ট উল্লেখ নেই, মানে হলো 100%। ওকে, প্লাস 125% অফ কন্টিনিউয়াস লোড। ওকে,
সো এরকম অনেক, আমি যদি এরকম এই যে নন কন্টিনিউয়াস লিখে সার্চ দিই, তাহলে দেখবেন এরকম অসংখ্য জায়গায় এটা মেনশন করা আছে। এই যে নন কন্টিনিউয়াস লোড বাট প্লাস 25% ফর কন্টিনিউয়াস লোড। ওকে, আশা করি এই জিনিসটা আপনাদের আর কোনো ক্লিয়ার থাকবে না। ওকে, সেটা যে কোনো মোটর বা যে কোনো, এই যে সব জায়গাতে 125% লোড, নন কন্টিনিউয়াস লোড প্লাস 125%। নন কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে আমাদের যে লোড কারেন্ট থাকবে সেটা আমরা 100% নিব। ওকে, আর কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে 125% সেভাবে হিসাব করে। আর যদি আমরা এত সেগ্রিগেশন করতে না চাই, যে ওভার কারেন্ট প্রোটেকশন, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার সাইজও তাই হবে। এবং সার্কিট ব্রেকার সাইজ, কেবলের সাইজ, এর আগে লেকচার গুলোতে আমি বলছি সেম সাইজে আমি নিতে পারবো। তবে যদি আমি কেবলের প্রথমে আমি সার্কিট ব্রেকারের সাইজটা ফিক্স করবো, যে ওভার কারেন্ট প্রোটেকশন। ওভার কারেন্ট প্রোটেকশন মানে কি, এই যে আমি আমি কিন্তু এর আগের লেকচারে নিছিলাম ওভার কারেন্ট। ওভার কারেন্ট বুঝছেন, এখানে কিন্তু লেখা নাই ওভারলোড, এখানে কিন্তু লেখা আছে ওভারলোড। ওভার কারেন্ট, ওভার কারেন্ট বলতে আসলে ওভারলোডও হতে পারে, আবার ও শর্ট সার্কিটও হতে পারে, কোন ফল্টের কারণে হতে পারে। এই জন্য দেখবেন সাধারণত দেখা থাকে ওভার কারেন্ট। ওকে, ওভার কারেন্ট প্রোটেকশন। সো প্রথমে আমরা ডিজাইন করার সময় তাহলে কি করব? আমরা ডিজাইন করার সময় প্রথমে আমরা লোড ক্যালকুলেশন করব। লোড ক্যালকুলেশন মডিউল থেকে, আমার যে লেকচার গুলো আছে এখানে লোড ক্যালকুলেশন মডিউল থেকে লোড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই লোড ক্যালকুলেট করবেন। লোড ক্যালকুলেশন করার পরে লোডের যে এম্পিয়ার আসছে সেই এম্পিয়ারের উপর ভিত্তি করে এই সার্কিট, হ্যাঁ, ওভার কারেন্ট প্রোটেকশন অর্থাৎ সার্কিট, সার্কিট ব্রেকার সিলেকশন করবেন। সার্কিট ব্রেকার সিলেকশন করার পরে আমরা তখন কেবলের সাইজ সিলেকশন করব। কেবলের সাইজ কত হবে? কেবলের সাইজ লিস্ট সার্কিট ব্রেকারের সাইজের সমান অথবা আপার সাইজ। ওকে, কেবলের সাইজ যেহেতু বিভিন্ন কোম্পানির কেবল, কেবলের ক্ষেত্রে আমি আরেকটু বলি, কেবল যেহেতু কপার দ্বারা তৈরি এবং কপারের পিউরিটির একটা বিষয় আছে। কপারের কিন্তু বিভিন্ন ধরনের পিউরিটি আছে। ওকে, আমরা যদি ইন্টারনেটে সার্চ দেই পিউরিটি অফ কপার, PURITY, পিউরিটি অফ কপার, পিউরিটি অফ কপার, তাহলে কপারের আসলে তিনটা পিউরিটি আছে। একটা হলো 99%, আর একটা মনে হয় 95%। এই যে কপারের পিউরিটি 99.9%, এটা হলো গ্রেড 3। 99.99, 99 এখানে, এটা আসলে এখানে লিখছি, কিন্তু আমি আসলে এক জায়গায় অন্য একটা রিজনেবল এতে পাইছি, ইন্টারনেটে সার্চ দিলে সবসময় তো আর আসে না। সেটা হলো 99.9, তারপর হলো 99.95, তারপর হলো 99.99। ওকে, এটা না, এটা সম্ভবত পাই নাই। এরপরও দেখি তো আরো কিছু আছে কিনা। যাই হোক, সেটা আমাদের কপারের পিউরিটি ইস্যু না, আমাদের মূল টপিক না। আমাদের মূল টপিক হলো এটা, যেটা ডিসকাশনের বিষয়, সেটা হলো যে কেবলের ক্ষেত্রে যেহেতু কপারের পিউরিটির ভিন্নতা আছে। এখন আমাদের যে, মনে করেন আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করি, বিআরপি আছে, বিবিএস আছে, এসকিউ আছে, পলি কেবল আছে, অনেক ধরনের কেবল আছে। সো এখন আসলে কোন কেবলের পিউরিটি যে আসলে কত, পিউরিটি টেস্ট তো আসলে তোমার বাসা বাড়ির জন্য কেবল কিনবেন, সেক্ষেত্রে আসলে পিউরিটি টেস্ট করাটা অনেকটা করা হয় না সাধারণত। বাসা বাড়ির জন্য অল্প কেবল কিনবেন, দেখা যায় হয়তো দোকান থেকে যায় কিনে নিয়ে আসলেন। বা বড় বড় প্রজেক্ট যদি হয় তখন হয়তো সেক্ষেত্রে কপার অর্ডার দিলে কপারের পিউরিটি টেস্ট করা হয়, এরকম আছে। যেহেতু কপারের পিউরিটির উপর ভিত্তি করে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও নির্ধারণ করা হয়। কপারের পিউরিটি যত বেশি হবে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি তত ভালো হবে। সাধারণত এই যে বই পুস্তক, এখানে যে আমি বিভিন্ন যে চার্ট গুলো পাবেন, এই চার্ট গুলোতে যে কপারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দেওয়া থাকে সেটা হলো যে টপ গ্রেডের। বাট অরিজিনালি কপারটা যদি একটু লোয়ার গ্রেডের হয়, মানে গ্রেড 2 বা গ্রেড 3 হয়, এটা সাধারণত C1, C2 বা C3 এরকম মনে হয় বলে আর কি। সো এজন্য আপনি সার্কিট ব্রেকারের রেটিংটা তো আপনি ফিক্স করলেন, সেটা হলো 125%। তারপর কপার কেবল, কেবলটা নেক্সট হায়ার সাইজ নিবেন। নেক্সট হায়ার সাইজ কেন নিবেন?
এই কারণে নিবেন কারণ কেবেলের যে কপার, যে কপার কেবেল বা অ্যালুমিনিয়াম কেবেল যদি হয়, সেটার যে পিউরিটি, বিশুদ্ধতা উপর কিন্তু কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা নির্ভর করবে। ওকে, সো আমরা যেহেতু নিশ্চিত নই যে আসলে আমাদের এই কপারটা, আমরা যেহেতু ল্যাবে টেস্ট করলে হয়তো পাওয়া যাবে, কিন্তু এগুলো এত ছোটখাটো বিষয়, একটা বাসা বাড়ির জন্য বা কমার্শিয়াল বিল্ডিং এর জন্য এগুলো হয়তো অনেকে করতে যায় না। সেজন্য আপনারা প্রথমে লুড কারেন্ট কত সেটা, লুড কারেন্ট প্রথমে আমি যদি আর একটু সহজ করে বলি, প্রথমে আপনারা কি করবেন, প্রথমে হলো আপনারা 0.1 লুড কারেন্ট ক্যালকুলেট করবেন। তারপর এই যে ডিজাইন কারেন্টটা কি, ডিজাইন কারেন্টটা হলো 100%, 100% of load current for non-continuous, non just non C লিখলাম, প্লাস 125%, 125% অফ লোড কারেন্ট কিসের, কন্টিনিউয়াস, CONT, কন্টিনিউয়াস। ওকে, এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। ওকে, তাহলে আমার ডিজাইন কারেন্টটা কি হবে, ডিজাইন কারেন্টটা হবে নন কন্টিনিউয়াস লোডের জন্য 100%, লোড কারেন্টের 100%, আর কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে 125%। এখন লোডকে একটা এক্সাম্পল দিই, লোড কারেন্টের ভ্যালু মনে করেন 50, সেক্ষেত্রে আমার ডিজাইন কারেন্টটা আসলে কত হবে, সেক্ষেত্রে আমার ডিজাইন কারেন্টটা হবে আসলে ইকুয়াল টু 100% পার্সেন্ট ইন্টু 50 প্লাস 125% ইন্টু 50 ইকুয়াল টু কত হবে বলেন। 100% মানে হলো আসলে ওয়ান, 1 ইন্টু 50 প্লাস 125% মানে হলো 1.25 ইন্টু 50, কত আসে একটু হিসাব করে দেখেন তো। বা আমি যদি এক্সেল হিসাব করি তাহলে কত আসে, প্রথমে 50, তো 50 আসলোই, তারপরে 50 ইন ইন্টু 1.25 মাল্টিপ্লাই করলে 62.5, 62.5 আসলো, অর্থাৎ 50 প্লাস 62.5 আসলো। ওকে, সো টোটাল আসবে কত, 112.5 এম্পিয়ার। ওকে, আমার ডিজাইন কারেন্ট হয়ে গেল এটা। ওকে, এটা আমার ডিজাইন কারেন্ট। আর এখন আপনি যদি এরকম কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস সোর্স সেগ্রিগেশন করতে না চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এটা 125% দিয়ে দিবেন, রিস্ক নেওয়ার সুযোগ নাই আর কি, 125% দিয়ে দিবেন। সো 125% যদি দেন, 125% এখানেও আসবে কত, 62.5, সরি 5, সামেশন করলে আসবে 125 এম্পিয়ার। ওকে, এই 125 এম্পিয়ার হলো কি, কিসের রেটিং, সিবি রেটিং, 125 এম্পিয়ার। ওকে, 125 এম্পিয়ার সিবি রেটিং। এখন 125 এম্পিয়ার সিবি রেটিং এ যদি পাওয়া যায়, 125 এম্পিয়ার, 125 এম্পিয়ারের আছে, 125 এম্পিয়ারের এমসিবিও আছে, এই এমসিবিও আছে, এটা সুকো, তাহলে তো ভালো। তারপর কেবল, কেবল সিএবিএল কেবল, এবং কেবল মনে করেন 125 এম্পিয়ারের কেবল আছে, এখন কি করবেন, 125 নিবেন না, 125 নিবেন না, বা 130 আছে, 130 এম্পিয়ারের কেবল পাইলেন আপনি, বাট আপনি 130ও নিবেন না, এত কাছাকাছি নিবেন না, নেক্সট হায়ার সাইজ আমি যেটা বলছি যে 125, এটাকে আপনি একই সেম সাইজ 125 এম্পিয়ার, 130 এম্পিয়ারের কেবল একই সাইজ ধরে নেক্সট এভেলেবেল সাইজ হয়তো আছে 150 এম্পিয়ারের, আপনি ওটাই সিলেক্ট করবেন। কারণ হলো সার্কিট ব্রেকারের ক্ষেত্রে পিউরিটির কোনো ইস্যু নাই, বাট কেবলের ক্ষেত্রে কিন্তু কপারের পিউরিটি একটা ফ্যাক্টর। ওকে, যেহেতু আমরা আসলে জানি না কোন কপারটা কোন কোম্পানির পিউরিটি কেমন, সো আমরা একটু এখানে আমরা রিস্ক না নেয়া, নেক্সট অ্যাভেলেবেল হায়ার, অনেক বেশিও নিব না,
তাহলে আবার কস্টিং এরও একটা বিষয় আছে। বাট আমরা নেক্সট অ্যাভেলেবেল সাইজ যেটা আছে সেটাই আমরা নিব। ওকে, তো এটাই হলো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে আপনার লুপ কারেন্ট ডিজাইন করবেন, লুপ কারেন্ট কত সেটা বের করবেন। তারপর হলো ডিজাইন কারেন্ট, ডিজাইন কারেন্ট কিভাবে বের করবেন, নন কন্টিনিউয়াস এর 100% এবং কন্টিনিউয়াস এর 125%। সেগ্রিগেশন করতে না চাইলে দুইটাই 125% নিয়ে নিবেন, নিয়ে সার্কিট ব্রেকার সিলেকশন করবেন। ওকে, তার মানে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো লোড কারেন্ট ঠিক করা। সেকেন্ড কাজ হলো ডিজাইন কারেন্ট সিলেকশন করা। থার্ড পয়েন্ট হলো থার্ড পয়েন্ট হলো সার্কিট ব্রেকার রেটিং সিলেক্ট করা। ওকে, ফোর্থ পয়েন্ট হলো কেবল সিলেকশন। কেবল সিলেকশন হলো 125 এম্পিয়ার ওর নেক্সট হায়ার, নেক্সট হায়ার। যদিও আমি এখানে লিখছি 125 এম্পিয়ার, বাট আপনারা নেক্সট হায়ারে যাবেন। কারণ হলো এটা বুঝতেই পারছেন, একটা যে একটা কথা আছে না যে চাইনিজ চাইনিজ ইকুইপমেন্ট, মানে বিভিন্ন রিলায়েবিলিটি অফ ইকুইপমেন্ট, চাইনিজ ইকুইপমেন্ট বা ইউরোপিয়ান ইকুইপমেন্ট বা আমেরিকান ইকুইপমেন্ট, এটা রিলায়েবিলিটির একটা ফ্যাক্টর রাখি। ওকে, তো এরকম আমাদের দেশে যে কেবল গুলো আছে রিলায়েবিলিটি, আপনি যদি মনে করেন যে না, আপনি যে কোম্পানির কেবলটা ইউজ করতেছেন সেটা রিলায়েবল, 125 মানে 125, তার মানে সে 125 ক্যারি করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে আপনি 125 দিয়ে দিবেন। আর যদি আপনি নিশ্চিত না রাখেন যে হ্যাঁ, আমি যে কেবলটা দিতেছি এটা আসলে 125 এম্পিয়ার ক্যারি করতে পারবে কিনা, যদি কোনো ডাউট থাকে তো সেক্ষেত্রে আপনি নেক্সট হায়ার এভেলেবেল সাইজে যাবেন। ওকে, আশা করি এবার ক্লিয়ার। ওকে, আচ্ছা। আর হলো এই তো আর কি, যেটা আমি বলতেছিলাম যে কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস, এরকম এনএপিএ বা এনএসি তে এরকম অসংখ্য উদাহরণ আছে আর কি 125%-এর। ওকে, সো কেবল বা ওভার কারেন্ট প্রোটেকশন এটাই বেস্ট আর কি আমি মনে করি। ওকে, এনএপিএ বা এটা ফলো করাই বেস্ট। বাট ব্রিটিশ স্ট্যান্ডার্ডের কথা যদি চিন্তা করেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ডে ওই যে BS 7671, ওরা আসলে এই 125% যেটা আছে ওটা এলাও করে না। ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী 125% এলাও করে না, কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস যাই হোক, এটা 100%। এটা হলো ব্রিটিশ স্ট্যান্ডার্ড। ব্রিটিশ, আমি যে BS 7671-এ যে কাজ করি, সেখানে ওই 25% যে এক্সট্রা, ওই যে BS 7671, সেটা এলাও করে না। এরা 125, 100 মানে 100 যা আসছে তাই। হ্যাঁ, তবে এরা আর একটা কাজ করে, এখানে আর একটা বিষয় আছে। যা আসছে তাই, এটা একটা বিষয় আছে। আমাদের লুড কারেন্ট আসছে 50, বাট লুড কারেন্ট আবার ইনস্টলেশন, ইনস্টলেশন এটা একটা জিনিস, টপিক মিসিং হয়ে গেছে গা। ইনস্টলেশনের উপর ভিত্তি করে এই লুড কারেন্টটা কিন্তু আরো হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। যেমন আপনি যদি থার্মাল, আন্ডারগ্রাউন্ড, বা ইয়ারেরও বিভিন্ন কন্ডুইট, এগুলি অনেক কিছু ফ্যাক্টর আছে আর কি, আপনারা তো সেটা জানেন। ওকে, ওই ফ্যাক্টর গুলোর উপর ভিত্তি করে কিন্তু ওই যে লুড কারেন্টের পরিমাণটা একটু বেড়ে যেতে পারে। তবে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে ওই যে ওরা কেন 100 ফলো করে, 100, এরা 100% ফলো করার কারণ হলো এরা ওই ইনস্টলেশনের যে বিভিন্ন ইম্প্যাক্ট, ওই ইম্প্যাক্ট গুলো ওরা প্রপারলি ফলো করে। ওকে, ব্রিটিশ স্ট্যান্ডার্ডে মনে করেন আমার অরিজিনালি লুড কারেন্ট হলো 50। ওকে, এখন ইনস্টলেশনের উপর ভিত্তি করে দেখা যাবে আমার কারেন্ট চলে আসছে 70 এম্পিয়ার। ওকে, বেড়ে গেছে যে আরো। আসলে আমি কেবলটা এমন ভাবে ইনস্টল করব, ওই কেবলের সাইজ যদি 70 এম্পিয়ার হয়, বাট আলটিমেটলি আমি পাবো 50। এটার মানে হলো এটা, কারণ ইনস্টলেশনের ভিন্নতার কারণে আমার আসলে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে। এটাই হলো মূল লজিক। ওকে, ইনস্টলেশনটা কি, অর্থাৎ ইনস্টলেশনের ইনস্টলেশনের যে ইস্যু ইয়াটা আছে, আমি যেভাবে ইনস্টল করব সেই ইনস্টলেশনের কিছু ব্যারিয়ারের কারণে আমি যে কেবলটা ইনস্টল করব সেই কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে, 70 থেকে 50 হয়ে যাবে। সেক্ষেত্রে আমার 70 এম্পিয়ারের এই এই ব্রিটিশ স্ট্যান্ডার্ডে এরা যেটা করে, ওই ইনস্টলেশনের যে বিভিন্ন ফ্যাক্টর, থার্মাল ইম্প্যাক্ট, তারপর সোয়েল রেজিস্টিভিটি ইম্প্যাক্ট, ইয়ারের ইম্প্যাক্ট, ডাক্টের বিভিন্ন ইম্প্যাক্ট, এরকম এই ইম্প্যাক্ট গুলো এরা প্রপারলি ক্যালকুলেট করে। যেহেতু এরা প্রপারলি ইম্প্যাক্ট গুলো প্রপারলি ক্যালকুলেট করে,
ক্যালকুলেট করে এই স্ট্যান্ডার্ড সাইজটা বের করে, সেজন্য এরা আর এই 125% অ্যাড করে না। ওকে, 125% অ্যাড করে না। বাট আমেরিকান স্ট্যান্ডার্ড ওরা করে না, বিষয়টা কিন্তু এরকম না, ওরাও কিন্তু করে। ইনস্টলেশনের বিভিন্ন স্ট্যান্ডার্ড এক্সাম্পল আমি ক্লোজ করে দিচ্ছি। এনএফপি 70, অর্থাৎ এটা বিষয়টা এরকম না যে ওরা এগুলো ফলো করে না, ওরাও এগুলো ফলো করে। যেমন আমি যদি থার্মাল থার্মাল লিখে যদি সার্চ দেই, তাহলে এই যে দেখবেন থার্মাল এফেক্ট, এই যে দেখেন থার্মাল এফেক্ট। ওকে, থার্মাল এফেক্ট। তার মানে এরাও আসলে ওই আমেরিকান এনএফপি, এরাও টেম্পারেচার, এই থার্মাল এফেক্ট বা আরো যে অন্যান্য ইস্যু গুলো থাকে, সোয়েল এস সোয়েল সোয়েল লিখে যদি সার্চ দিই, তাহলে এই যে দেখেন সয়েল কন্ডিশন। ওকে, সয়েল কন্ডিশন, এই যে সয়েল কন্ডিশন। ওকে, সয়েল কন্ডিশন। ওকে, এক্সাম্পল, এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, এমপি এক্সাম্পল লিখে যদি সার্চ দেই, এখানে নয়, এখানে এক্সাম্পল, বড় সড়ো একটা এক্সাম্পল দেখাইতে চাচ্ছি আপনাদেরকে। যে মেটাল ক্লেড, এই যে দেখেন মেটাল ক্লেড, ওই মেটাল ক্লেড হইতে পারে, ওই যে কেবলের যে কন্ডুইট বা ট্রে গুলো থাকে, সেই ট্রে গুলো মেটাল কেবল ট্রে হইতে পারে, নন মেটাল কেবল ট্রে হইতে পারে। এই যে এক্সাম্পল অফ নন পাওয়ার কন্ডাক্টর ইনক্লুডিং নন কন্ডাক্টিভ অপটিক্যাল ফাইবার, এরকম মেটাল কেবল ট্রে, কেবল এন্ড কন্ডাক্টর, এরকম নন মেটাল কেবল ট্রে হইতে পারে, নন মেটাল হইতে পারে, এরকম ইনস্টলেশনের ভিন্নতার উপর এরাও এগুলো ফ্যাক্টর, আমেরিকান যারা স্ট্যান্ডার্ড এরাও এগুলো ফলো করে। ফলো করার পরেও এরা 125% এক্সট্রা রাখে আর কি, এক্সট্রা নন কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে। এরা দুইটা ভাগ করছে, যে এরাও এই ইফেক্ট গুলো ফলো করে নন কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে 100% রেখে দেয়, আর কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে 125%। ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আমি দেখছি যে এরা ক্যালকুলেট করে সবগুলোই, এখানে কন্টিনিউয়াস বা নন কন্টিনিউয়াস লোড সেপারেট করে নাই, সবগুলোর জন্যই 100% ফলো করে আর কি। আমার মনে হয় 125% ফলো করাটাই বেটার হবে। আচ্ছা, আমাদের যে কেবলের যে পিউরিটির একটা বিষয় আছে আমাদের দেশে, আমি তো বুঝতে পারছেন কপারের পিউরিটি একে সবগুলো কোম্পানি যে আসলে একই রকম মেনটেন করে কিনা এর ব্যাপারে যথেষ্ট হয়তো সন্দেহ থাকতেই পারে। আসলে আসলে সবগুলো কোম্পানি যে একই রকম মেনটেন করে কিনা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, এটা মূল এইটা আর কি, মূল বিষয়টা হলো এটাই, যে আপনারা লোড কারেন্ট ক্যালকুলেশন দিয়ে ডিজাইন কারেন্ট বের করবেন, তারপর সিবি রেটিং বের করার পরে কেবলের সাইজ নির্ধারণ করবেন। ওকে, তো আশা করি ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।